সবাই জয়েন করুক, তারপর আমরা শুরু করব। মাঝখানে একটু ইন্টারভিউশনের জন্য আমি দুঃখিত, মাঝখানে কারেন্ট চলে গেছিলো, যার কারণে আসলে আর কন্টিনিউ করা হয়নি। আমরা এখন শুরু করব, সবাই একটু কাইন্ডলি ওয়েট করো, যে বাকিরা যাতে জয়েন করে নিতে পারে তার জন্য ওয়েট করি। আর তোমরা একটু যারা তোমাদের ফ্রেন্ডরা যারা এখানে ক্লাস করতেছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে তাড়াতাড়ি জয়েন করতে পারে। ওকে, আবার হাজির হয়ে গেলাম। আমরা কথা না বলে শুরু করে দিব, আশা করি আর আগের মতো প্রবলেম হবে না। ওকে, হুদাই 5 মিনিটের জন্য কারেন্ট কেন গেছিল রে ভাই? আচ্ছা, আবার একটু কনফার্ম করো আমার কথা ভিডিও সব ক্লিয়ার কিনা, কথা ভিডিও সাউন্ড সব ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, একটু কনফার্ম করো আমাদের সাউন্ড কোয়ালিটি, অডিও কোয়ালিটি সব কিছু পারফেক্ট আছে কিনা। দেন আমরা পাঠাপাঠি করে শুরু করব। আমরা আসলে জায়গা মতো যাচ্ছিলাম, যাওয়ার সময় কারেন্ট গেছে, তারা আমাদের একটু টাইম দিছে, কারণ আসলে আমরা এখন গর্জিত হব, তো গর্জিত হওয়ার আগে একটু রেস্টের প্রয়োজন আছে, সেই রেস্টটা আমাদেরকে দিল। তো এখনই আমরা ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। এই তোমরা একটু আবার নিজেদের নামটা কমেন্ট করে দাও, হয় আমি উল্টাপাল্টা করে ফেলবো যে কে আছে কে নাই। হ্যাঁ, পরে দেখবো তুমি আসো লাইভে কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই, ঝামেলা পড়ে যাবা। হ্যাঁ, এখানেই কমেন্ট করবা, এখানেই কমেন্ট করবা, মানে এখানেই নিজের নামটা আরেকবার কমেন্ট করে দাও, আগের মতো নিজেদের নামটা আরেকবার কমেন্ট করে দাও। আমি এখনই শুরু করে দিচ্ছি, নিজেদের নামটা কমেন্ট করে দাও, আমি অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করে নিতে পারবো। আশা করি সব কিছু ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট। ওকে, স্টার্ট করতেছি তাহলে। আমরা প্রথমে যে জিনিসটা বললাম, আমরা পড়বো এখন কি, ভেক্টর গুণন। তাহলে ভেক্টর গুণনের মধ্যে গেলে আমার দুই ধরনের কনসেপ্ট আসবে। একটা হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন, আর একটা হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন। একটু ভালো করে খেয়াল করো, আমি এটা পরে পড়ব, আগে এটা জেনে নিই, কারণ এটা আমাদের অলরেডি পড়া আছে। তাহলে এটা আমরা একটু ক্লাসিফিকেশন করি। তাহলে প্রথমত আসো, ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণন বলতে কি মিন করে। মনে করো আমাদের কাছে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, তাহলে আমি একটা কাজ করি। কি কাজ করব ভাইয়া, এটা তো আমরা পরে দেখব। তাহলে আগে এখানে একটু এদিকে আমরা এদিকে এটার ব্যাখ্যা দিই। আমার কাছে আছে মনে করো একটা এ ভেক্টর, ভাইয়া নাম দিলাম দিস ইজ আওয়ার আবুল ভেক্টর। এখন এই আবুলকে আমরা কয় গুণ করব, সাপোজ আমি ধরে নিলাম আবুলকে 2 গুণ করব। তাহলে খেয়াল করো, এটাকে যদি আমি সব কিছু ঠিকঠাক রেখে দ্বিগুণ করে দিই, তাহলে এটা দ্বারা কি মিন করে, আমি দ্বিগুণ করলাম। তাহলে এতটুকু এ এতটুকু এ, এই নতুন ভেক্টরটার নাম হচ্ছে টোয়াইস এ ভেক্টর। তোমাদেরকে আগে বলছিলাম এ ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা হচ্ছে টোয়াইস এ ভেক্টর। তাহলে আমি যখন এ ভেক্টরের জায়গায় টোয়াইস এ ভেক্টর নিলাম, তাহলে পার্থক্যটা কোন জায়গায় তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এ এবং টোয়াইস এ, এই দুইটার মধ্যে কি কি হলো দেখো। একটা ছিল আমার এ ভেক্টর, আরেকটা হয়ে গেল টোয়াইস এ ভেক্টর। প্রথম কথা তোমরা বলো তো,
এ ভেক্টর এবং টয়েস এ ভেক্টর দুইটা ভিন্ন ভিন্ন দুইটা ভেক্টর। এখন আমার প্রশ্ন হলো এ ভেক্টর এবং টয়েস এ ভেক্টর তারা কি একই দিকে নাকি ভিন্ন দিকে? আমাকে প্রথমে আনসার দাও, তারা কি একই দিকে নাকি ভিন্ন দিকে? এটা আমাকে আনসার দাও যে এ এবং টয়েস এ একই দিকে কিনা। এবার আসো মান। এ ভেক্টরের মান যদি নির্ণয় করি, এ ভেক্টরের মান হচ্ছে এ আর টয়েস এ ভেক্টরের মান হচ্ছে 2a। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে তাদের দিক হচ্ছে একই দিকে এবং মানটা হচ্ছে এটার তুলনায় এটা কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি মান হচ্ছে দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি একটা ভেক্টর রাশি তাকে কোনো একটা স্কেলার রাশি 2 দ্বারা গুণ করলাম। দেখো 2 কিন্তু একটি স্কেলার রাশি, তাহলে ভেক্টর রাশিকে যখন স্কেলার রাশি দ্বারা গুণ করলাম, যেটা পাইলাম এটাও একটা ভেক্টর রাশি, আবার যেটা পাইলাম সেটাও একটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশি দুইটা আমার একই দিকে, তবে তাদের মানটা হচ্ছে কি, যত দ্বারা গুণ করলাম মানটা তত গুণ হয়ে যায়। এখন কথা হচ্ছে এবার আমি আরেকটা কাজ করব। কি কাজ করব? ভাইয়া আমি একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, সিমিলারলি আগের মতো ভাইয়া আমি একটা ভেক্টর নিলাম এ ভেক্টর। এবার একটা ভেক্টর নিব যার নাম হচ্ছে -2a ভেক্টর। খেয়াল করো -2a ভেক্টর। -2a ভেক্টর মানে কি? এ ভেক্টরের দ্বিগুণ, সেটা হচ্ছে টয়েস এ। মাইনাস মানে কি? তার বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি এই যে এটা হবে এরকম, এটার মানটা কিন্তু দেখো এর ডাবল, কিন্তু দিকটা কেমন? বিপরীত। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বিপরীত। তাহলে যখন তুমি এই -2 দ্বারা এ ভেক্টরকে গুণ করলাম, এক্ষেত্রে খেয়াল করে দেখো আমার প্রথম ভেক্টরটা ছিল এ ভেক্টর, বর্তমান ভেক্টরটা হচ্ছে -2a ভেক্টর। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এবার কিন্তু দিক একই দিকে না, এবার দিকটা হচ্ছে পরস্পর বিপরীত দিকে, একটা আরেকটার বিপরীত দিকে। এবং এটার মান কত? এটার মান হচ্ছে এ, এটার মান কত? এটার মান টুয়াইস এ। কেউ আবার এটা বলিও না ভাইয়া এটার মান হচ্ছে -2 না, মান হচ্ছে তার দৈর্ঘ্য কতটুকু, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এর পরিমাণ। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে কি হলো, আমি যখন এখানে স্কেলার রাশি দ্বারা গুণ দিলাম, এখানে স্কেলার রাশি দ্বারা গুণ দিলাম, কিন্তু স্কেলার রাশিটা আবার দুই ধরনের হইতে পারে। সেটা হইতে পারে ধনাত্মক, সেটা হইতে পারে ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি এই যে এটা দ্বারা কি মিন করে, কোনো একটা ভেক্টর রাশি আছে আমার এ কে আমরা গুণ করে এম এ পাবো। কি দ্বারা গুণ করলে? যদি এ ভেক্টরকে আমরা এম দ্বারা গুণ করি, তাহলে এ ভেক্টর যেটা এম এ ভেক্টর যেটা, এই দুইটা আমরা পাইলাম। আমরা বলতে পারি এটার তুলনায় এটার মান কয় গুণ? এটার মান কয় গুণ হয় ভাই? এটার মান আমাদের এম গুণ হয়ে যায়। কয় গুণ হয়ে যায়? মান এম গুণ হয়ে যায়। এবার দিকের ক্ষেত্রে কাহিনী আছে। মানের ক্ষেত্রে যত দ্বারা গুণ করলাম তত গুণ, ধনাত্মক হোক ঋণাত্মক হোক। দিকের ক্ষেত্রে আমাকে বলবে এম হইতে পারে আবার দুই ধরনের। এম যদি পজিটিভ হয় তাহলে এ ও এম এ একই দিকে, এই যে 2 পজিটিভ, দুইটা আমার একই দিকে। আর এম যদি নেগেটিভ হয়, এম নেগেটিভ হলে এ ও এম এ বিপরীত দিকে। আমরা এতটুকু বুঝছি কিনা? অর্থাৎ আমরা তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার করি, এটা আমাদের আগের কনসেপ্ট। এখানে তাহলে আমরা বলতে পারি কোনো একটা ভেক্টর রাশি তাকে আমি একটা স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারি। স্কেলার রাশি দ্বারা গুণ করলে যত দ্বারা গুণ করব মানটা তত গুণ হবে। 2 দ্বারা গুণ করলাম মানটা 2 গুণ, -2 দ্বারা গুণ করলে সেক্ষেত্রেও মানটা 2 গুণ। কেন? কারণ মানের ক্ষেত্রে তো নেগেটিভটা আসে না, এখানে মাইনাস দ্বারা মিন করে, সেটা হচ্ছে দিক। এবার যদি আমি ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, দিকের কোনো পরিবর্তন হবে না, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে দিকটা বিপরীত দিকে হবে। ভাই আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা যে কোনো একটা ভেক্টর রাশি কি স্কেলার রাশি দ্বারা গুণন, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাই। এতটুকু ক্লিয়ার হয়েছে না, হইলে আমাদের এই কনসেপ্ট শেষ, দেন আমরা এখানে চলে যাব যেটা আমাদের আজকের মেইন কনসেপ্ট। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই, একটু কনফার্ম করি যে আমরা এতটুকু বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা। না বুঝলে কনফিউশন থাকলে বলবা, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, যেহেতু এতটুকু ক্লিয়ার, এবার আমরা একটু সামনের দিকে প্রসিড করি, কি বলো?
তাহলে আমাদের আরেকটু সামনের দিকে চলে যাওয়াই যায়। ওকে, ধন্যবাদ, সবাই বুঝছে। তাহলে যদি সবাই বুঝছি, আমরা এবার একটু সামনের দিকে যাই। তাহলে আমাদের এবার এতটুকু থেকে যাক, তাহলে এক পেজে চলে যাবে। এখানে যে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা আমি মুছে ফেলি, এক্সাম্পলটা শুধু মুছে ফেলি। এবার আসো, আমাদের এক পেজের মধ্যে সব চলে আসবে। সেটা হচ্ছে কি ভাইয়া, এবার ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করব। তাহলে এবার কয়টা ভেক্টর রাশি লাগবে বলো তো? তুমি ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করবা, কয়টা ভেক্টর রাশি লাগবে বলো তো? মানুষকে বিয়ে করো, কয়টা মানুষ লাগে? যতটা, ঠিক ভেক্টর ততটা লাগে। হ্যাঁ, তাহলে আমাদের ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করার জন্য কয়টা ভেক্টর লাগবে? এই দুইটা ভেক্টর লাগবে। তাহলে দুইটা ভেক্টরের নাম দিলাম, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এখন আমার যে জিনিসটা হয়, এ এবং বি দুইটা ভেক্টর, আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে যখন গুণ করব, কি করব ভাইয়া? এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করার পর যে আনসারটা পাবো, সেই আনসারটা হইতে পারে দুই ধরনের, হয় স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি। তাহলে আমি আবার বলতেছি, দুইটা ভেক্টর তাদেরকে আমরা গুণ করব। গুণ করলে গুণফলটা স্কেলারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে। এই গুণফলটা কি স্কেলার হইল নাকি ভেক্টর হইল, তার উপর ডিপেন্ড করে ভেক্টর রাশিকে, আমাদের ভেক্টর রাশিকে যে ভেক্টর দ্বারা গুণন দিব, তাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা হচ্ছে স্কেলার গুণন, একটা হচ্ছে স্কেলার গুণন, আরেকটা হচ্ছে ভাইয়া ভেক্টর গুণন। ভেক্টর গুণন নাম দেখেই বোঝা যাচ্ছে, দুইটা ভেক্টরকে গুণ করলে গুণফল যদি স্কেলার রাশি হয় তার নাম হচ্ছে স্কেলার গুণন, আর গুণফল যদি ভেক্টর রাশি হয় তার নাম হচ্ছে ভেক্টর গুণন। এই যে স্কেলার গুণন, তার আরেকটা নাম আমাদের বইতে আছে, তার নাম হচ্ছে ভাইয়া ডট গুণন। তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে ডট গুণন। তাহলে স্কেলার গুণন যে কথা, ডট গুণনও সেম কথা। তাহলে পরীক্ষায় যদি বলা হয় দুইটি ভেক্টরের ডট গুণন করলে তার গুণফলটা কোন রাশি, দেখি কমেন্টে বলো তো, দুইটা ভেক্টরের ডট গুণফলের ফলে প্রাপ্ত গুণফল কোন রাশি? দুইটা ভেক্টরের ডট গুণনের ফলে প্রাপ্ত গুণফল কোন রাশি? একটু কমেন্টে বলো। দুইটা ভেক্টরের ডট গুণনের ফলে প্রাপ্ত গুণফল কোন রাশি? তাহলে বুঝতেই পারতেছো, আমাদের স্কেলার গুণন বা ডট গুণনের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখান থেকে যে গুণফল পাবো আমাদের বলতে পারি প্রাপ্ত গুণফল, প্রাপ্ত গুণফল স্কেলার রাশি। প্রাপ্ত গুণফল হচ্ছে স্কেলার রাশি। তাহলে আবারও বলতেছি, স্কেলার গুণন বা ডট গুণনের ফলে প্রাপ্ত গুণফল কোন ধরনের রাশি? স্কেলার রাশি। এই ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ভাইয়া, এটার আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। ভেক্টর গুণনের আরেকটা নাম কি? ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন। তাহলে আমরা বলতে পারি ভেক্টর গুণন কোনটা? দুইটি ভেক্টরের যেই গুণনে তাদের গুণফল ভেক্টর রাশি হয়, সেটা হচ্ছে ভেক্টর গুণন। এখন আমার কথা হচ্ছে, ওই গুণনটাকে আরেকটা নাম দেওয়া হয় ক্রস গুণন। তাহলে আমরা বলতে পারি ক্রস গুণন মানে হচ্ছে আমাদের গুণফল ভেক্টর রাশি। যদি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল ভেক্টর রাশি হয়, তখন তাকে আমরা বলি ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি প্রাপ্ত গুণফল, প্রাপ্ত গুণফল ভেক্টর রাশি, প্রাপ্ত গুণফল ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি প্রাপ্ত গুণফল ভেক্টর রাশি। তাহলে এতটুকু বুঝছি কিনা? তাহলে ভেক্টরকে আমরা স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারি, একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা গুণ করতে পারি। একটা ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল একটা ভেক্টর রাশি হয়, এবং ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে দিকটা যেদিক একদিকে হয় আর একই দিকে হয়, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে দিকটা বিপরীত দিকে হয়। আবার একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা গুণ করতে পারি, মানে দুইটা ভেক্টর পরস্পর গুণনযোগ্য, আর দুইটা ভেক্টর পরস্পর গুণ করলে তাদের গুণফল স্কেলার রাশি হইতে পারে, ভেক্টর রাশি হইতে পারে। এখন গুণফল কি স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে, তার উপর ডিপেন্ড করে গুণনকে আমার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার গুণন অথবা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। যদি স্কেলার গুণন বা ডট গুণনের কথা বলি, এই গুণনের ফলে প্রাপ্ত গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি, আর এই গুণনের ফলে প্রাপ্ত গুণফল একটা ভেক্টর রাশি। এখন আমরা আমাদের আজকের টপিক্সে আসি। আজকের টপিক্স হচ্ছে আমাদের এটা, মানে হচ্ছে আমাদের এগুলো তো আমরা আগে বলছি, আজকে আবার একটু স্মরণ করাই দিলাম। আমাদের মেইনলি
আজকে আমরা এই টপিকসটা নিয়ে জোর দিব, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই টপিকসটা নিয়ে জোর দিব, মানে এই দুইটা টপিক জোর দিব, মানে কি এগুলার ম্যাথ ট্যাথ সহ সব করাই ফেলবো, এখন এখানে প্রচুর ম্যাথ আছে। তো তাহলে আমরা আজকে শুধুমাত্র স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে কাজ করব। তাহলে দেখি পরিশেষে আমাকে একটা কথাই বলো, যেহেতু আমরা এখন ডট গুণন নিয়ে কাজ করব, দুইটা ভেক্টরের ডট গুণন করলে, আর তার আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা ডট বলতেছি এটা আবার পার্থক্য আছে। সেটা হচ্ছে কি ভাইয়া, আমি যদি বলি এ ভেক্টর আর বি ভেক্টর, এখানে বললাম এ ভেক্টর আর বি ভেক্টর, ডট গুণন প্রকাশ করার জন্য একটা ডট চিহ্ন দেওয়া হয়। তাহলে যদি ডট চিহ্ন দিয়ে গুণ করি তাকে আমরা বলি স্কেলার গুণন বা ডট গুণন, আর যদি ক্রস চিহ্ন দিই তাকে আমরা বলি ক্রস গুণন। তাহলে নর্মালি আমি যদি বলি 2 × 3 2 × 3, আসলে স্কেলারের ক্ষেত্রে 3 × 6 3 × 6, কারণ এটা তো স্কেলার। বাট ভেক্টরের ক্ষেত্রে এমন না, ভেক্টরের ক্ষেত্রে ডট দেওয়া আর ক্রস দেওয়া সেম কথা না, আমাদের এটাও গুণন এটাও গুণন, বাট দুইটি ভেক্টরের ক্ষেত্রে ডট আর স্কেলার গুণনের কনসেপ্টটা ভিন্ন, কিন্তু স্কেলারের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা সেম, ওই কারণে আমি দুইটাই ব্যবহার করতে পারি। বাট এখানে ব্যবহার করা যাবে না, যদি ডট চিহ্ন দিই সেটা হচ্ছে ডট গুণন, যদি ক্রস চিহ্ন দিই সেটা হচ্ছে ক্রস গুণন। এবং আজকে আমরা শুধুমাত্র ডট গুণনটাই পড়বো, আজকে আমরা ডট গুণনটাই পড়বো। তাহলে বলো তো, দুইটি ভেক্টরকে আমরা ডট গুণন করব। এখন দুইটি ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমাকে এখন আনসার দাও, এ ভেক্টর ডট বি ভেক্টর, আনসার যেটা পাবো এটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এ ডট বি, এখান থেকে কি আমি কোন একটা মান পাবো নাকি ভেক্টর পাবো? কারণ স্কেলার রাশি হলে শুধুমাত্র মান পাবো, ভেক্টর রাশি হলে মান এবং দিক দুইটাই পাবো। তাহলে এ ডট বি কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আবারও বলতেছি, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে এ ডট বি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এ ডট বি এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তোমরা বলো, এ ডট বি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আর এ ক্রস বি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তাহলে বলো এ ডট বি, তাহলে সবাই পারতেছে স্কেলার। এবার বলো এ ক্রস বি কোন ধরনের রাশি? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, ভাইয়া ওই যে ভেক্টর চিহ্ন দেখা যাচ্ছে, ভেক্টর চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে এটা ভেক্টর না ভাইয়া, এটা কি ডটে আছে নাকি ক্রসে আছে? এটাই হচ্ছে আমার মেন ফ্যাক্টর, তুমি সবসময় বলতে পারবে না এটা আমার ভেক্টর। ওই কারণে আমাকে শিখতে হবে একবারে জেনুইন কনসেপ্ট। তাহলে ভেক্টর গুণন করলে ভেক্টর রাশি, বুঝতেই পারছি। তাহলে আমরা এখন থেকে দেখিও, এখন থেকে ভেক্টরের ক্ষেত্রে ডট আর ক্রস কিন্তু সেম না, জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডট করব, আজকে আমরা শুধুমাত্র স্কেলার গুণন বা ডট গুণন করব। আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারতেছো, জায়গা আছে পর্যাপ্ত স্ক্রিনশট তোলার মতো, স্ক্রিনশট তুলে নাও। এবার আমরা আমার পরের কনসেপ্টে যাব। পরের কনসেপ্ট মানে স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। আসো এবার আমাদের থিওরি কি বলে। এবার আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভাইয়া স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে আমাদের স্কেলার গুণন বা ডট গুণন। এই স্কেলার গুণন বা ডট গুণন বলতে আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করি। প্রথমত আসো, স্কেলার গুণন বা ডট গুণনের জন্য কয়টা ভেক্টর লাগবে ভাইয়া? দুইটা ভেক্টর। তাহলে আমি ধরে নিলাম ওই দুইটা ভেক্টর হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে এ ভেক্টর আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের বি ভেক্টর। আর বুঝতে পারতেছো এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, এগুলো তো আমরা এখন বলার কোনো প্রয়োজন নেই, সবাই জানো। এখন আসো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমরা নাম দিলাম আলফা। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা? আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, ওই কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে এখন এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে, দুইটি ভেক্টরের ডট গুণন করতে হলে তাদের মধ্যবর্তী কোণ কত হইতে হয়। এখন আমরা আশা করি আমাদের কোনো স্টুডেন্ট এই ভুলটা করবে না। আলফার মানটা 0 থেকে শুরু করে 180 পর্যন্ত, 0ও হইতে পারে 180ও হইতে পারে, এটা হচ্ছে আমার আলফার কি রেঞ্জ। আশা করি সবাই জানো, এখন আমার ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, তোমার বইতে ব্যাখ্যা করা নাই, অনেকে জানে না আসলে বইয়ের কোনো জায়গায় তো ব্যাখ্যা করা নাই কেন এটা। ইনশাল্লাহ আমরা যারা পড়ছি সবাই জানি কেন এটা। এবার আসো, এটা আমরা জানি। এখন আমার কথা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে। তাহলে কাকে বলে অলরেডি জেনে গেছি, যেই গুণনের গুণফল স্কেলার রাশি হয় তাকে আমরা বলি স্কেলার গুণন বা ডট গুণন। এখন প্রশ্ন হলো এই স্কেলার গুণন বা ডট গুণন কিভাবে পাই? প্রশ্ন হলো কিভাবে পাই খেয়াল করো, তোমার বইতে তুমি ডাইরেক্ট এই গুণনের প্রসেসটা পাবা। তাহলে গুণনের প্রসেস মানে কিভাবে পাওয়া যায় এভাবে, কোন একটা ভেক্টর এ ভেক্টর আরেকটা ভেক্টর হচ্ছে
বি ভেক্টর। তাহলে একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, একটা যদি ভেক্টর যদি বি ভেক্টর হয়, এবার গাণিতিকভাবে তাদের ডট গুণন বলতে বোঝায় তাদের প্রত্যেকটা ভেক্টরের মানের গুণফল। দেখো এ মানে কিন্তু এটা মানে এ ভেক্টর, এটা মানে বি ভেক্টর, এটা মানে এর মান, এটা মানে বি এর মান, এর মান ইন্টু বি এর মান ইন্টু কস অফ আলফা। তাহলে আমরা কি বললাম, দুইটা ভেক্টরের ডট গুণন বলতে কি মিন করে, দুইটা ভেক্টরের ডট গুণন বলতে মিন করে, পরীক্ষা এভাবে তোমাদের বইতে এভাবে পাবা, এভাবে লিখে থাকবে, তোমরা পরীক্ষা এভাবে লিখতে পারবা। দুইটি ভেক্টরের ডট গুণন বলতে ওই ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। দুইটা ভেক্টরের ডট গুণফলের মান তাদের গুণফলের মান এবং তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান। এর মানে তাদের সাথে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনকে যদি গুণ করো তুমি তাদের মানটা পেয়ে যাবা। এখন আসো, তাহলে আমরা বলতে পারি, এক কথায় বলা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, এখন থেকে আমরা মুখস্থ জানবো, এ বি কজ আলফা, বা অনেকে থিটা বলে, আলফা বলো থিটা বলো তোমার ইচ্ছা, আমার কথা হচ্ছে এখানে আলফা বলো থিটা বলো, এটা কি তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এ ডট বি সমান আমরা কি বলতে পারবো, বা এ ডট বি সমান বলতে পারবো এ বি কজ আলফা। এবার আসো, আমি এটা কি লিখলাম এভাবে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি পেলাম, এ বি কজ আলফা পেলাম না। এবার দেখো এটাকে আমরা এখানে আলাদা আলাদা করে লিখি, আলাদা আলাদা করে লিখি, দুইটা আলাদা লিখি, দুইটা আলাদা লিখলে কি পাবো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা পাইলাম এ বি কজ আলফা। আচ্ছা, আমরা চাইলে এভাবে লিখতে পারি না, যেহেতু এগুলো সবগুলো স্কেলার রাশি, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটো একটা মান, এটো একটা মান, কজ আলফা একটা মান, সবগুলা মান, এর মানে কি এখান থেকে কোনো দিক পাওয়া যায় না, ওই কারণে এখানে থেকে একটা মান পাবো, যে মানটাকে আমরা বলি স্কেলার রাশি। এখন আমি এবার আমাদের কথায় আসি, এই যে এটাকে যদি আমি এভাবে লিখি এ ইন্টু বি কজ আলফা, তাহলে তো সমস্যা নাই। এখন অনেকে আমাকে বলো, ভাইয়া আপনি কি করলেন, আপনি একটু আগে বললেন এখানে ডট গুণন করবেন, এখন আপনি ডট গুণন না করিয়ে এখানে কেমনে ক্রস বসাই দিলেন। আমি বলিব, আমি যেটাই বলি না কেন কোনো সমস্যা নাই, কারণ এটা স্কেলার, এটা স্কেলার, স্কেলারের ক্ষেত্রে তো তোমার ডট ক্রস কোনো ফ্যাক্ট না, ডট ক্রস ফ্যাক্টর তখন যখন এটা কি ভেক্টর, তো তুমি এখানে ডট দাও ক্রস দাও, এটা গুণই বোঝায়, এটা একটি স্কেলার, এটা একটি স্কেলার, কোনো সমস্যা নাই। আবার আমরা চাইলে এখানে এটাকে এভাবে লিখতে পারি ভাইয়া, সেটা কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি এ বি কজ আলফা। এখন তুমি বলো ভাই তাহলে তো আপনি যেহেতু বলছেন, আমি তো এভাবেও বলতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে বি ইন্টু এ কজ আলফা, তো আমরা বলতে পারি বি ইন্টু এ কজ আলফা, তো আমরা বলতে পারি, যেরকম এ ইন্টু বি কজ আলফা বলতে পারতেছি, ওরকম বি ইন্টু এ কজ আলফা তো বলতে পারি, যেভাবে বলতে পারি। এবার একটু চিন্তা করে দেখো ভাইয়া, এ ইন্টু, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, বি কজ আলফা মানে কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বি থেকে যদি এর উপর লম্ব টানো, আসলে এটাকে আমরা বলি কি বি কজ আলফা। এ থেকে যদি বি এর উপর লম্ব টানো, আসলে এটাকে আমরা বলি কি এ কজ আলফা। তাহলে আশা করি সবাই জানো যে এই বি কজ আলফা মানে কি, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। এটাই আমরা ওই যে একটু আগে বলছিলাম আমাদের ভিডিও কেটে যাওয়ার আগে। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারতেছি কি এ ইন্টু কি বি কজ আলফা মানে কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ ইন্টু এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। পরীক্ষা আসে এটা এমসিকিউতে, যে নিচের কোনটি ডট গুণন বোঝায়, ফলে আমি তো হাউ করে কান্না শুরু করো, ভাই কিরে ভাই আমরা তো পরীক্ষা বাসায় পড়ছি এ ডট বি সমান এ বি কস থিটা, এখানে কোত্থেকে আসলো আমাদের এ বড় বি এর লম্ব অভিক্ষেপ টভিক্ষেপ হাব হিসাবে কি আসলো। কোনো সমস্যা নাই, তোমাদের আমরা আগেই বলছিলাম বি কজ আলফা মানে কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এভাবেও বলতে পারি, পরীক্ষায় তোমার আসলো কোনো একটা ভেক্টর ইন্টু ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপকে কি মিন করে, ডট গুণন মিন করে। একইভাবে এখান থেকে বলতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ইন্টু, এবার এ কজ আলফা মানে কি, এ কজ আলফা মানে হচ্ছে বি বরাবর কার এ এর। তাহলে আমরা বলতে পারি বি বরাবর এ এর, বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা
অলরেডি জেনে গেলাম কয়েকটা কথা। এক নাম্বার কথা, দুইটা ভেক্টরের ডট গুণনের ফলে প্রাপ্ত যে রাশিটা সেটা হচ্ছে স্কেলার রাশি। এর মানে এ ডট বি এটা একটি কী রাশি? স্কেলার রাশি। এ ডট বি হচ্ছে আমার একটা স্কেলার রাশি, তাই তো আমি তাকে অনেক ভালোবাসি, কারণ স্কেলার রাশির মধ্যে নাই কোনো ভেজাল। এখানে আমরা ক্যালকুলেশন, আমাদের এখানে কোনো ভেজাল নাই, আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। ছোট্টবেলা থেকে আমরা এই জিনিসগুলো পড়ে আসতেছি। তাহলে এ ডট বি যেহেতু একটি স্কেলার রাশি, আমরা সিম্পল একটা মান পাবো। সেই মানটা পেলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আমার একটা স্কেলার রাশি যেহেতু মান। এবার আসলে তাহলে আমরা কি বলতে পারতেছি? এ ডট বি সমান এ বি কজ আলফা। আলফা এর মান হচ্ছে 0 থেকে 180। এ ডট বি সমান এ বি কজ আলফা, ডাইরেক্ট সূত্র এখন থেকে এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু বি কজ আলফা। আবার এটা মান হচ্ছে এ ইন্টু এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। আবার এটাকে লিখতে পারি বি ইন্টু এ কজ আলফা, এটাকে বলতে পারি বি ইন্টু বি বরাবর এর লম্ব বিক্ষেপ। এর মানে কোনো একটা ভেক্টর ইন্টু ওই ভেক্টর বরাবর অপর ভেক্টর লম্ব বিক্ষেপ, কোনো একটা ভেক্টর ইন্টু ওই ভেক্টর বরাবর অপর ভেক্টর লম্ব বিক্ষেপ। দিস ইজ কল্ড ডট গুণন। দিস ইজ কল্ড ডট গুণন। কোনো একটা ভেক্টর ইন্টু ওই ভেক্টর বরাবর তার লম্ব বিক্ষেপ, তার এটাকে আমরা বলি ডট গুণন। এতটুকু ভাইয়া ক্লিয়ার কিনা? অনেকে এই জিনিসগুলোকে খুবই কমপ্লেক্স করে ফেলে, ওদের কাছে খুবই কঠিন মনে হয়। তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে জিনিসগুলা? আমি যথাসম্ভব ইজি মেথডে পড়ানোর ট্রাই করতেছি, কারণ তুমি যখন ভয় পেয়ে যাবে তখন কঠিন লাগবে। বাট আমার কথা হচ্ছে আমরা মজায় মজায় পড়বো, আশা করি সমস্যা হবে না। বেসিক ক্লিয়ার থাকলে খুবই ইজি মনে হবে। আচ্ছা বলো, এতটুকু তোমরা বুঝছো কিনা? একজন বললো ওয়াজের মতো হয়েছে। ভাই আমি ওয়াজও করতে জানি, আমি কবিতাও বানাইতে জানি, আমি গানও গাইতে জানি, আমি ডিজে সঙ্গও গাইতে জানি, আমি সব পারি। কি পারি না? তোমাদের প্রয়োজন আরেকদিন একবার পুরো লেকচার ওয়াজ শোনাবো। সেই ওয়াজ শুনে তোমরা অনেক কিছু শিখবা, সেই অনেক কিছু শিখতে তারপর তোমরা পুরো বইটা শেষ করে ফেলবা, বলো আলহামদুলিল্লাহ। পুরো বই শেষ করলে আলহামদুলিল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। ওকে, 100% ক্লিয়ার। এখন তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। দেখো আমি কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমাকে কিন্তু আমি প্রত্যেকটা কথা বলে যাচ্ছি। তোমাদের মনে হতে পারে ভাই একটু বেশি কথা বলে, কিন্তু এই বেশি কথা বলতেছি একটাই কারণে, এখান থেকে অনেকগুলো স্টুডেন্ট আগামী দিনে মেডিকেলে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, ভার্সিটিতে যাবে। এই ভিতরে যে কথাগুলো বলতেছি, এরকম ভেঙে বলতেছি, এই কথাগুলো অ্যাডমিশনে আসে বেশি। ওই কারণে এখন থেকে আমরা ইনশাল্লাহ প্রপারলি পড়বো, খুব ভালো করে পড়বো। আশা করি এমন কোনো জায়গা নেই যেখানে আমাদেরকে আটকাইতে পারবে। ওকে, তাহলে আমরা মুছে ফেলতেছি। এবার তাহলে আমরা জেনে গেছি ভাইয়া এ ডট বি সমান হচ্ছে এ বি কজ আলফা। এবার একটা জিনিস দেখবা, তোমার বইতে একটা লাইন আছে, ওই লাইনটার মর্ম কেউ বুঝে না, আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে ভাইয়া এ ডট বি সমান আমরা বলতেছি কি এ বি কজ আলফা। ঠিক আছে ভাইয়া, বুঝলাম। এখন এ ডট বি সমান আমি লিখতে পারি এ ইন্টু বি কজ আলফা। ভাই সেটাও বুঝলাম। এবার আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, মধ্যতে কোণ আলফা। তাহলে আমরা বলতে পারি এ বি এর এদিকে লম্ব অভিক্ষেপ হচ্ছে কত? লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কজ আলফা। এখন আমি যে কাজটা করলাম, এই বি কজ আলফা যেটা দেখতেছো না, তাকে খাড়া করাই দিব। তাকে খাড়া করাই দিলে কেমন হয়? এটা আমার আছে, আর বি কজ আলফা হচ্ছে এটা, তাকে আমি খাড়া করাই দিলাম। খাড়া করাই দিলে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমাদের কি বি কজ আলফা। এখন আমি বললাম এটা দিয়ে একটা সামান্তরিক ড্র করি। বুঝতেই পারতেছো এটা সামান্তরিক হয় না, হয়ে গেছে আয়তক্ষেত্র। তাহলে এখন আমাকে তোমরা সবাই বলো, এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি বলো তো সবাই। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সবাই একটু বলো। এই তোমরা বলতে আমি আরেকটা জিনিস লিখে ফেলি, তোমরা বলতে আমি লিখে ফেলি, তোমরা দেখি কমেন্টে বলো। এ ডট বি সমান আমি লিখলাম এবার এ বি কজ আলফা, এবার লিখলাম এ ডট বি সমান হচ্ছে বি ইন্টু এ কজ আলফা। আবার আগের মতো করলাম, এটা হচ্ছে এ আর এদিকে দিলাম পি। তাহলে আমরা মধ্যবর্তী কোণ দিলাম আলফা।
হ্যাঁ তোমরা এটা করতে হবে। এটা ক্ষেত্রফল কত আমাকে একটু কমেন্টে বলো। এটা ক্ষেত্রফল আমার কমেন্টে বলো, এবং ক্ষেত্রফল বলতে কী মিন করে সেটাও বলবা। ক্ষেত্রফল বলতে কী মিন করে মানে ক্ষেত্রফলটা কী বোঝায় সেটাও বলবা। এটা হচ্ছে আমার এ কজ আলফা। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বি, আর এ কজ আলফাটাকে খাড়া করে দিলাম। খাড়া করে দিলে এটা হচ্ছে এ কজ আলফা। এখন হচ্ছে এটাকে দিয়ে একটা আয়তক্ষেত্র ড্র করব। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করব। দেখি সবাই পারছো কি না? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে কি মিন করে ভাইয়া? এটা মিন করে হচ্ছে ভাইয়া আমাদের আয়তক্ষেত্র, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি কজ আলফা মানে হচ্ছে এ বি কজ আলফা। আলটিমেটলি কি এ ডট বি মিন করে না? তাহলে তোমার বইতে এই ধরনের একটা লাইন লেখা পাবা, সেটা হচ্ছে কি কোনো একটা ভেক্টর ইন্টু ওই বরাবর অন্য ভেক্টরের উপাংশকে নিয়ে, তাহলে কোনো একটা ভেক্টর ইন্টু ওই ভেক্টর বরাবর অন্য ভেক্টরের উপাংশ তাকে নিয়ে যদি একটি আয়তক্ষেত্র গঠন করা হয়, ওই আয়তক্ষেত্র দেখো তাহলে এই ভেক্টর এবং অন্য ভেক্টরের এ বরাবর উপাংশ নিলাম, অংশ আমাদের লম্ব অভিক্ষেপ নিলাম, ওই লম্ব অভিক্ষেপ এবং এ ভেক্টরকে নিয়ে যদি একটা আয়তক্ষেত্র ড্র করি, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ডট গুণন মিন করে। বইতে লাইনটা পড়ে অনেকে হাফটা বুঝকি কিচ্ছু আগামাথা বুঝে না, আশা করি এখন সমস্যা হবে না। একইভাবে এই বি ভেক্টর নিলাম, বি ভেক্টরের লম্ব বরাবর আমি ওই এ এর লম্ব অভিক্ষেপটা নিলাম, বি এবং এ এর লম্ব অভিক্ষেপ দিয়ে আমরা কি করলাম, একটা আয়তক্ষেত্র ড্র করলাম। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বি ইন্টু এ কজ আলফা, মানে এক কথা এ বি কজ আলফা। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকজ টু হচ্ছে এ বি কজ আলফা মানে হচ্ছে এ ডট বি। তাহলে আমরা এখান থেকে ডট গুণনকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। সবাই একটু কমেন্টে বলো এতটুকু বুঝছি কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। আমরা এখানে যেরকম এ নিলাম, এর সাথে অন্যটার উপাংশ লম্ব করলাম, এখানে বি নিলাম, বি এর সাথে অন্যটার উপাংশ লম্বভাবে নিলাম। কারণ লম্বভাবে নিছি কারণ আমরা আয়তক্ষেত্র গঠন করব। আয়তক্ষেত্র গঠন করার জন্য আমরা লম্ব নিছি। ওকে জি ভাই, ক্লিয়ার যেহেতু এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখন আসো হচ্ছে ভাইয়া আমরা পাইলাম এ ডট বি ইকলস টু হচ্ছে এ বি কজ আলফা। ওকে জি ভাই, ওকে। এখন আমাকে বলবেন আলফার মান যদি 0 ডিগ্রি হয়, আলফার মান 0 ডিগ্রি হলে আমরা কি জানি কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে আমরা কত জানি 1। আর কস 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস 0 মান হচ্ছে 1 তো আর লেখা লাগে না, জাস্ট এ বি বলা যায়। এবার কখনো যদি আলফার মান 90 ডিগ্রি হয়, কস 90 ডিগ্রির মান আমরা কত জানি? কস 90 ডিগ্রির মান আমরা জানি 0। কস 90 ডিগ্রির মান 0 মানে কি? কস 90 ডিগ্রির মান 0 মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত? 0। এরপর আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি কস 180 ডিগ্রি তার মান হচ্ছে -1। এখান থেকে বলা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস এ বি। এখানে আমরা সাধারণত বসাইতে পারি, বাট এই তিনটা কেসের মধ্যে সিম্পল জিনিস বাট একটি স্পেশাল কেস আছে। সেই স্পেশাল কেস হচ্ছে এটা, আলফার মান যখন 90 ডিগ্রি তখন এ ডট বি সমান 0। এই জিনিসটাকে আমি নিচে আবার লিখব। তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। একইভাবে উল্টাভাবে বলতে পারি না, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 হলে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি বলতে পারি না। আর আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কথাটার মানে কি? আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মানে হলো ভেক্টর দ্বয় পরস্পর কেমন? লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমি আবার বলতেছি, এই জিনিসটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে কি, যদি কখনো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়
তাহলে এ ডট বি এর মান কত হবে 0 হবে। আর যদি কখনো এ ডট বি এর মান 0 হয় এর মানে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে এটাই আমাকে আজকের জন্য সবচেয়ে বেশি আমাদের মনোযোগ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি। তাহলে একটু ভালো করে বুঝে রাখো, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণন 0। এই লাইনটা একেবারে ভালো করে খাতায় গেঁথে রাখবা, সেটা হচ্ছে দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ডট গুণন 0 হতে হবে, তাদের ডট গুণন 0 হতে হবে। এই লাইনটা খাতায় খুব ক্লিন করে লিখে রাখবা। তাহলে কি বললাম, দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ডট গুণন 0 হতে হবে। কতবার যে আসছে এই লাইনটি হিসাব নাই। তাহলে দুইটি ভেক্টর লম্ব হওয়ার জন্য ডট গুণন কত হইতে হবে ভাইয়া, 0 হইতে হবে। তাহলে দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণফল 0। দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণন 0। তাহলে এবার একের ম্যাথের জন্য মাথায় রাখতে হবে, কখনো যদি ম্যাথে বলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, ম্যাথে তোমাকে বললো দুইটা ভেক্টর পরস্পর লম্ব বললে তুমি বুঝে যাবা তাদের ডট গুণন 0। আবার কোনো একটা ম্যাথের মধ্যে দেখা গেল লেখা আছে ডট গুণন 0, এর মানে তুমি শিওর হয়ে যাবা যে তোমার এখানে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। এবার তোমাকে একটা ম্যাথে প্রশ্ন করলো এ এবং বি দুইটি ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করো। কেমনে যাচাই করবা, তাদের ডট গুণন বের করবা, যদি 0 হয় তাহলে লম্ব, আর যদি 0 নাই হয় আমি তাকে বলবো সেটা আমার লম্ব নয়। তাহলে আমি আবারও বলতেছি, যদি 0 হয় সেটা আমার লম্ব, যদি 0 নাই হয় সেটা আমার লম্ব নয়। এই কথাটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট লেভেলের লাইন, প্রচুর ম্যাথে কাজে লাগবে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফলের মান 0 হইতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলতে হবে, ক্লিয়ার কিনা বলো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলি, এতটুকু ক্লিয়ার কিনা বলি ভাইয়া। এর আগের কনসেপ্টে কি বুঝাতে বলছিলাম আমি তো খেয়াল করি না, কমেন্ট হয়তো। উম্মেহানি মিম, তুমি কোনটার কথা বলছো? আমি আসলে কমেন্টে খেয়াল করি না কোনটার কথা বলছিলা। কোনটা না বুঝলে একটু আবার বলো, কোনটা বুঝো নাই, এতটুকু ক্লিয়ার কিনা, আর এর আগে কোনটা বুঝো না আমাকে একটু আবার বলো। আমি হয়তো তোমার কমেন্টে খেয়াল করি না, আসলে ও অনেক সময় হয়তো মাথায় থাকে না। হ্যাঁ, নুরে এসাদি বললো সামান্তরিক না আয়ত, ওইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র আঁকবো, আমরা আয়তক্ষেত্র। ওই আয়তক্ষেত্র হওয়ার কারণেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়েছে ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্র, সামান্তরিক না। মানে 90 ডিগ্রি কোণে আঁকছি না, এর মানে আয়তক্ষেত্র। আর কারো কোনো প্রশ্ন আছে একটু বলো, প্রশ্ন থাকলে কমেন্টে বলো, না হয় আমি এরপরে কনসেপ্টে চলে যাচ্ছি। আচ্ছা, এর আগের কনসেপ্টটা অনেকে বলতেছে আবার বলার জন্য আমি বলতেছি, দেখো সেটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে মনে করো আমাদের বি ভেক্টর। তো আমরা কি করলাম, আমাদের এই যে এটা হচ্ছে মনে করো আলফা, তাহলে আমি এই বি থেকে এখানে একটা লম্ব টানলাম, লম্ব টানলে এই এতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমি নাম দিচ্ছি কি, বি কজ আলফা। এখন আমি যে কাজটা করতেছি, এই দৈর্ঘ্যটাকেই এ এর লম্ব করে দিচ্ছি, মানে এরকম। তাহলে খেয়াল করো কি করলাম, এই অংশটাকে টেনে এরকম করে দিলাম, মানে এটার সাথে লম্ব করে দিলাম। অর্থাৎ এটা বর্তমানে এখানে আঁকলাম, তাহলে এটা যদি বি কজ আলফা হয়, এটাও নিচ্ছে বি কজ আলফা। এখন এটাকে এই বি কজ আলফা
এবং এ ভেক্টর, এই দুইটাকে নিয়ে আমরা একটা আয়তক্ষেত্র পাবো। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য কি? এ, প্রস্থ, দৈর্ঘ্য তো আমার পুরোটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি কজ আলফা, তাহলে এ ইন্টু বি কজ আলফা। আর এটাকে আমরা বলতেছি এ বি কজ আলফা মানে হচ্ছে এ ডট বি। তাহলে আমরা বলতেছি এ ভেক্টর এবং এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ যেটা, তাকে নিয়ে যদি একটা সামান্তরিক ড্র করি, এ এবং এ লম্ব অভিক্ষেপ নিয়ে যদি একটা সামান্তরিক বলতে আয়তক্ষেত্র এ এবং বি কজ আলফা নিয়ে যদি একটি আয়তক্ষেত্র ড্র করি, এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা ডট গুণন মিন করে। একইভাবে উল্টা কনসেপ্ট বলা যায়, এটা মনে করো আমাদের এ ভেক্টর আর এটা মনে করো আমাদের বি ভেক্টর। তো আমি কি করলাম? এ থেকে বি এর লম্ব বিক্ষেপ নিলাম, এ থেকে বি এর উপর লম্ব বিক্ষেপ নিলে এই যে এতটুকু, এটাকে আমরা বলতেছি, এটা যদি আলফা হয় এটা হচ্ছে এ কজ আলফা। এখন আমি কোন বরাবর আছি? বি বরাবর। তাহলে এ কজ আলফা যেটা এতটুকু অংশ, তাকে আমি বি এর লম্ব আকারে নিব। তাহলে বি এর লম্ব আকারে যদি নিই, বা এতটুকু নিলাম, তাহলে আমরা বলতে পারি এতটুকু অংশ হচ্ছে এই অংশটাকে এভাবে ঘুরাই দিলাম, তাহলে এটা হচ্ছে এ কজ আলফা। এখন এই বি এবং বি বরাবর এর যে লম্ব অভিক্ষেপ, এটা দিয়ে একটা আয়তক্ষেত্র ড্র করতেছি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই হবে ভাইয়া এটার এই অংশটা হচ্ছে বি আর এই অংশটা হচ্ছে এ কজ আলফা, তাহলে বি ইন্টু এ কজ আলফা। এর মানে এক কথায় হচ্ছে এ বি কজ আলফা। আর এ বি কজ আলফা মানে কি? এ ডট বি। ওই কারণে আমরা বলতেছি কোনো একটা ভেক্টর ইন্টু ওই বরাবর অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ পাবো, ওই দুইটাকে দিয়ে, মানে এই ভেক্টর এবং অন্য ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই ভেক্টর এবং অন্য ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাদেরকে দিয়ে যে আয়তক্ষেত্র পাবো, সে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটা ডট গুণন মিন করে। ওই ক্ষেত্রফলটা কোন গুণন মিন করে? ডট গুণন মিন করে। এবার বুঝছি কিনা বলো? যাদের আগে ক্লিয়ার হয়নি তারা এবার বুঝছে কিনা বলো? যাদের আগে ক্লিয়ার হয় না বলছিল, তাদের এবার ক্লিয়ার হয়েছে না? একটু কাইন্ডলি বলো তাড়াতাড়ি ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা না বুঝলে বারবার বলো, আমার বুঝতে কোনো আপত্তি নেই, বারবার বলো, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে ক্লিয়ার হইতে হবে, প্রত্যেক দিনটিকার ক্লাসটা প্রত্যেক দিন ক্লিয়ার হইতে হবে। না হয় আমি এখানে দাঁড়াইছি কেন? চেহারা দেখাতে তো দাঁড়াই নেই। আমার থেকে সুন্দর কত মানুষ আছে, তাদের দিকে তারাও তো চেহারা দেখাইতে পারে। আমি চেহারা দেখাইতে দাঁড়াই না, আমি ফিজিক্স পড়াতে দেখাইছি। তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, বুঝাই সারবো। এবার বুঝছো কিনা একটু বলো তো। উমাহানি মিম মনে প্রশ্ন করছিলে, তুমি একটু বলো কাইন্ডলি, তুমি বুঝছো কিনা? হ্যাঁ, ওকে। তাহলে যদি বুঝে থাকো, এবার আমরা সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, এবার দেখবা, এবার আমরা পড়বো কি ভাইয়া? এবার আমরা পড়বো হচ্ছে আয়ত একক ভেক্টরের ডট গুণন। তাহলে দেখি কমেন্টে সবাই আমাকে বলো তো, আয়ত একক ভেক্টর কে কে? আয়ত একক ভেক্টর কে কে? আয়ত একক ভেক্টর কে কে? একটু কমেন্টে বলো। আয়ত একক ভেক্টরের ডট গুণন। আয়ত একক ভেক্টরের ডট গুণন। আমরা আয়ত একক ভেক্টরের ডট গুণন করবো। আগে বলো আয়ত একক ভেক্টরগুলো কে কে? আয়ত একক ভেক্টরগুলো কে কে এবং ওই ভেক্টরগুলোর মান কত? আয়ত একক ভেক্টরগুলো কে কে এবং আয়ত একক ভেক্টরের মান কত কত? দেখি একটু কমেন্টে বলো তো। তাদের মান কত সেটাও বলবে। হ্যাঁ, অনেকেই বলছে আই জে কে। হ্যাঁ, উপরে ক্যাপ চিহ্ন থাকবে, তোমরা তো কমেন্টে ক্যাপ দিতে পারতেছো না, তাহলে আই জে কে এই তিনটার উপরে ক্যাপ চিহ্ন থাকবে। এরা হচ্ছে আমাদের কি? আয়ত একক ভেক্টর। এবং এদের মান কত বলো তো? আই এর মান কত, জে এর মান কত, কে এর মান কত? তাহলে আমি বুঝলাম আয়ত একক ভেক্টর আছে তিনটা। একটা হচ্ছে আই, যেটা আমার কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যাকে আমি নামকরণ করি জে দ্বারা। আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর, যাকে আমরা নামকরণ করি কি দ্বারা? কে দ্বারা। এখন আসো, এই যে আই এর মানটা কত, জে এর মানটা কত, কে এর মানটা কত? দেখি মানটা কত বলো তো।
হ্যাঁ, অনেকে বললো লেখা ঝাপসা, এখন ঠিক হয়েছে কিনা একটু বলিও, লেখা ঠিক হয়েছে কিনা একটু বলিও। হ্যাঁ, এখন ক্লিয়ার হওয়ার কথা, এখন ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তাহলে এখন আমি সামনের দিকে আগাই ভাইয়া। আমাদের আই এর মান, তাহলে আমরা বলতে পারি এই যে আই, আই এদিকে আছে আমাদের যে, এদিকে আছে কে, নাম হচ্ছে তাদের একক ভেক্টর, যারা আমার নাম, যাদের নাম আমাদের একক ভেক্টর তাদের মান কত একক? এক একক, কারণ ওই কারণে তাদের নাম হচ্ছে একক ভেক্টর। তাহলে এটার মান হচ্ছে এক একক, এটার মান হচ্ছে এক একক, এটার মান হচ্ছে এক একক। তাহলে আমরা বলতে পারি আয়ত একক ভেক্টর তাদের মান এক একক। এখন আমার প্রশ্ন হলো আয়ত একক ভেক্টরের ডট গুণন করব। তাহলে আমরা জানি কি, তাহলে ডট গুণন করার জন্য আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন কি, এ ডট বি সমান হচ্ছে এ বি কস আলফা। এখানে আমরা বুঝতেই পারতেছি এ মানে কি, এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, এখানে বি মানে হচ্ছে এখানকার বি ভেক্টরের মান, আর এখানে আলফা মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা। এখন আমরা যে কাজটা করব, প্রথমত আসো ভাই আমরা গুণ করব। কি গুণ করব? আই ডট আই। তাহলে বলো তো দেখি, তোমরা বলো তো আই ডট আই হলে তাদের গুণফলের মান কত হবে? তাহলে আই এর মান ইন্টু কজ অফ, বলো তো আই এবং আই এদের মধ্যবর্তী কোণ কত? আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত দেখি বলো তো, আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ বলছি, মধ্যবর্তী কোণ, আই এবং আই এর মধ্যবর্তী কোণ। জিরো, জিরো। আই এবং আয়ের মধ্যবর্তী কোণ জিরো। মাঝখানে একটু ঝাপসা দেখা যাচ্ছিল, ওই কারণে আমি একটু আবার ঠিক করছি, ওইখানে এখন ঠিক আছে আশা করি। না, এখন ঝাপসা থাকার কথা না, এখন ঠিক হয়ে গেছে। তো তাহলে আমাদের এই যে কী বলে, আই এবং আয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম আই এবং আয়ের মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, ভাই আমরা বলতে পারবো cos 0। এবার বলো তাহলে আমাদের আই এর মান কত? 1। আই এর মান কত? 1। cos 0 মান কত? তাও 1। 1 ইন্টু 1 ইন্টু 1 সমান 1। তাহলে আমরা বলতে পারি যেরকম আই ডট আই এর মান যদি 1 হয়, একইভাবে জে ডট জে এর মানও 1 হবে, কে ডট কে এর মানও 1 হবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, আই ডট আই এটার মান যা, জে ডট জে এটার মানও তা, কে ডট কে এটার মানও তা, এবং এই প্রত্যেকটার মান হচ্ছে কত? এই প্রত্যেকটার মান হচ্ছে কত? 1। তাহলে এখন থেকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে আই ডট আই, জে ডট জে, কে ডট কে এদের মান কত? 1। কেন 1 সেটা আমরা জানি, বাট আমরা মুখস্থ করে ফেলবো, পরীক্ষায় অনেক বেশি এরা কাজে লাগবে। তাহলে আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1। এবার আসি, আমি তোমাদেরকে বললাম আই ডট জে। তাহলে আই ডট জে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারবো আই এর মান ইন্টু জে এর মান ইন্টু জে এর মান ইন্টু কজ অফ আই এবং জে এর মধ্যবর্তী কোণ। দেখি আমাকে কমেন্টে বলো তো আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? কমেন্টে একটু বলো আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত দেখি একটু কমেন্টে বলো। এই একজনে বলতেছে আই স্কোয়ার বলবা। হ্যাঁ, আসলে প্রথম কথা হচ্ছে আমাদের আইটা তো কোনো স্কেলার রাশি না। হ্যাঁ, আইটা আমার একটা ভেক্টর রাশি।
আমি জাস্ট তাকে এই যে আই দুই পাশে দুইটা দাগ দিলে এটা হচ্ছে মান বোঝায়, ওই মানের স্কোয়ার বলতে পারো। আর মানটা তো ওয়ানকে ওয়ান স্কোয়ার ওয়ান কিউব যা ইচ্ছা বলা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এবার দেখতেছি কি, যেহেতু আই এবং জে দুইটা ভিন্ন হলে মধ্যবর্তী কোণ 90, সবাই পারতেছো, তাহলে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি আই এর মান 1, জে এর মান 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আলটিমেটলি টোটাল আনসারটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে বলতে পারি আই ডট জে ইকুয়ালস টু জে ডট আই ইকুয়ালস টু আমাদের আই জে জে কে কে আই সবগুলার মান কত? 0। তাহলে আই ডট জে বলি, জে ডট কে বলি, কে ডট আই বলি, সবগুলো কেমন? সমান। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি ভাইয়া? আচ্ছা আমি যদি বলি এ ভেক্টর ডট বি ভেক্টর, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে এ বি কজ অফ এ এবং বি এর মধ্যবর্তী কোণ কজ আলফা। এবার আমি যদি তোমাকে বলি বি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে বলো তো আমাদের বি ভেক্টর ডট এ ভেক্টর বললাম, তাহলে কার মান? বি এর মান ইন্টু এ এর মান কজ অফ বি এবং এ এর মধ্যবর্তী কোণ। আমার একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, আরেকটা ভেক্টর যদি বি ভেক্টর হয়, তো এ বি এর মধ্যবর্তী কোণ বলা যে কথা, বি এ এর মধ্যবর্তী কোণ বলা তো সেম কথা, যে বে সেম কথা, কজ আলফা। তাহলে আমাকে বলো তো এ বি কজ আলফা এবং বি এ কজ আলফা দুইটা সমান নাকি অসমান? দুইটা সমান নাকি অসমান? একটু বলো, এ বি কজ আলফা এবং বি এ কজ আলফা দুইটা কি সমান নাকি অসমান? অবশ্যই সমান। তাহলে এ বি কজ আলফা এ ডট বি এর মান, বি এ কজ আলফা বি ডট এ এর মান, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট এ ভেক্টর বলো সেম কথা। তাহলে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের ডট গুণন, তাহলে তোমরাই বলো দুইটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা। তাহলে আমরা দেখতেছি এ ডট বি বলা যে কথা, বি ডট এ বলাও সেম কথা। এখন তোমরা আমাকে আনসার দাও, দুইটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা? তোমরাই বলো দুইটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা? দুইটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভেক্টরের ডট গুণন কি চলে? বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা সিম্পল বলতে পারি আই ডট জে এর মান যদি 0 হয়, একইভাবে আই ডট জে এর মান যা, জে ডট আই এর মানও তা, জে ডট কে এর মান যা, কে ডট জে এর মানও কি তা, কে ডট আই এর মান যা, আই ডট কে এর মানও তা, সবগুলো মান 0। তাহলে আমরা বুঝতে পারলাম, এক কথায় আমরা বলবো যদি একই ধরনের হয় আই জে জে কে কে, তখন আমাদের হবে 1। আর যদি ভিন্ন ধরনের হয় আয়ের সাথে জে, আয়ের সাথে কে, যেটার সাথে যেটাই হোক, মানে একটার সাথে আরেকটা, তখন আনসার হবে 0। তাহলে এটা হচ্ছে আয়ত একক ভেক্টরের ডট গুণন, আয়ত একক ভেক্টরের ডট গুণন। তাহলে আশা করি আমরা সবাই আয়ত একক ভেক্টরের ডট গুণন বুঝছি। দেখি কমেন্টে বলো তো তোমরা বুঝছো কিনা, আয়ত একক ভেক্টরের ডট গুণন তোমরা বুঝছো কিনা? আয়ত একক ভেক্টরের ডট গুণন বুঝছি কিনা সবাই একটু বলো। তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। আগে তোমরা বলো আয়ত একক ভেক্টরের ডট গুণন বুঝছো কিনা, এরপর আমরা দুইটা উপাংশিক বিভাজিত ভেক্টরের ডট গুণন পরে শেষ করে দিব। হ্যাঁ, সেখান থেকে আমরা ম্যাথও করতে পারবো, তো ওইটা আমরা পরে শেষ করে দিব, তার জন্য এই অংশটা লাগবে। তাহলে বলো এতটুকু আমরা বুঝছি কিনা সবাই? তোমাদের কাছে এই জিনিসগুলো কঠিন মনে হচ্ছে খুব বেশি? এগুলো কিন্তু আমরা অনেক ইজিলি বুঝাচ্ছি, আশা করি তোমাদের কাছে খুবই সহজবোধ্য হওয়ার কথা। আমি যথাসম্ভব সহজ উপায়ে পড়াচ্ছি তোমাদেরকে। তাহলে এবার আসো, এখন আসি ভাইয়েরা, আমরা এতটুকু বুঝলাম। হ্যাঁ, এতটুকু বুঝলাম, সেটা হচ্ছে কি আমাদের যে আয়ত একক ভেক্টরের ডট গুণন। এবার আমি বললাম ভাইয়া আমার কাছে দুইটা ভেক্টর আছে, এবার হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন। কি বললাম? উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন, উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন।
উপাংশে বিভাজিত ভেক্টরের ডট গুণন। তাহলে আমরা যদি বলি একটা ভেক্টর আছে এ ভেক্টর সমান আমি নাম দিলাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এর মানে এ ভেক্টরটা 3 ডাইমেনশনাল ফিগারে আছে, এক্স অক্ষ বরাবর তার উপাংশ এ এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে এ জেড। আরেকটা ভেক্টর আছে ভাইয়া বি ভেক্টর, তাহলে তার উপাংশ তার সেটা কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এগুলো কীভাবে আসছে আমরা আগের ক্লাসগুলো থেকে জানি। তাহলে উপাংশে বিভাজিত দুইটা ভেক্টর আছে, তাদেরকে আমি ডট গুণন করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যখন করব, তাহলে সেটা মানে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে যেটা আছে তার সাথে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটার কি করব, এটার ডট গুণন করব, এটার ডট গুণন করব। তাহলে আমরা আসি, আমার এর সাথে বি এর আমরা কোন গুণন করব, এর সাথে বি এর আমরা ডট গুণন করব। এখন আসো তাহলে সিম্পল গুণ করার টেকনিক কি, প্রথম কথা হচ্ছে গুণটা হচ্ছে ডট গুণন, এর মানে এখানে ডট থাকবে, যেহেতু এগুলো এক একটা ভেক্টর, তাহলে এক্ষেত্রে ডট আর ক্রসটা কিন্তু মেইন ফ্যাক্টর। ওই কারণে আমাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে আমাকে সবসময় ডট রাখতে হবে। তাহলে আমি এটা দিয়ে প্রথমে সবাইকে গুণ দিব। তাহলে এ এক্স আই দিয়ে 3টাকে গুণ দেওয়া যায়, তাহলে আমি এ এক্স আই দিয়ে 3টাকে গুণ দিলে কি হবে দেখো তো। প্রথম কথা হচ্ছে এ এক্স আই, আমি একটা করে তোমাদেরকে দেখাই, এ এক্স আই ইন্টু বি এক্স আই। তো আমরা কি করব ভাইয়া, আমরা যে কাজটা করব, এটা একটা মান, এটা একটা মান, দুইটাকে একসাথে রাখি, এ এক্স বি এক্স, এটা একটা ভেক্টর আই ডট আই, এভাবে তো লেখা যায় ঠিক কিনা। তো আমরা লেখার সময় সবগুলো এভাবে লিখে ফেলবো, এ এক্স বি এক্স আই আই, এ এক্স বি এক্স আই জে, এভাবে আমরা লিখে ফেলবো, ঠিক আছে। অর্থাৎ আমরা এভাবে ভেঙে না লিখে ডাইরেক্ট লিখে ফেলবো, আমাদের তাড়াতাড়ি হবে। তাহলে আমরা তাড়াতাড়ি করার জন্য ওইভাবে লিখে ফেলি। তাহলে সবাই একটু দিয়ে খেয়াল করে দেখো, তাহলে আমরা বলতে পারি এ এক্সের সাথে এ প্রথমটা গুণ হবে, তাহলে প্রথমটা গুণ হলে এ এক্স বি এক্স, এখানে আছে আই, এখানেও আছে আই, আই ডট আই প্লাস এ এক্সের সাথে সেকেন্ডটা গুণ হবে, তাহলে এ এক্স বি ওয়াই, আর এখানে আছে আই, এখানে আছে কি ভাইয়া জে। এরপর ভাইয়া এ এক্সের সাথে 3 নম্বরটা গুণ হবে, তাহলে এ এক্স 3 নম্বরটা হচ্ছে বি জেড, এখানে আছে আই, এখানে আছে কি কে প্লাস। এবার এ ওয়াই জে দিয়ে সবাইকে গুণ করব। তাহলে এ ওয়াই জে দিয়ে প্রথমটাকে গুণ করলে কি হয়, এ ওয়াই আর এখানে আছে বি এক্স, এ ওয়াই বি এক্স, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আই, তাহলে বলতে পারি জে ডট আই প্লাস এ ওয়াই দিয়ে বি ওয়াইকে গুণ করব, তাহলে এ ওয়াই বি ওয়াই, এখানে আছে জে, এখানেও আছে জে প্লাস এ ওয়াই দিয়ে তৃতীয়টাকে গুণ করব, তাহলে এ ওয়াই বি জেড, এখানে আছে জে, এখানে আছে কে, জে ডট কে প্লাস। নেক্সট তুমি দেখো এ জেড কে, এ জেড কে দ্বারা সবাইকে গুণ করব, তাহলে এ জেড কে যেটা, এ জেড কে দ্বারা সবাইকে গুণ করবো, তাহলে এ জেড থাকে সেটা প্রথম বি এক্স, এ জেড বি এক্স, এখানে আছে কে, এখানে আছে আই, কে ইন্টু আই, কে ডট আই প্লাস এ জেড দ্বারা গুণ দিব এ জেড, এবার হচ্ছে কি বি ওয়াই, এখানে আছে কে আর ওইখানে আছে জে। এরপর এ জেড, এখানে আছে এ জেড, তার সাথে বি জেড গুণ দিব বি জেড, এখানে আছে কে, এখানে আছে কে, তাহলে কে কে। একটু আগে ভাই আমরা পড়ছিলাম আই ডট আই অথবা জে ডট জে অথবা কে ডট কে যদি থাকে, কে ডট কে যদি থাকে তার মানে হচ্ছে 1, আর আই এর সাথে জে, জে এর সাথে কে, এরকম যদি থাকে ভিন্ন 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 যদি থাকে তাদের মান হচ্ছে 0। তাহলে আমরা কি এক কথায় বলতে পারি ভাইয়া, এই যে দেখো এখানে আই ডট আই আছে, এর মানে এই পুরোটার মান কত ভাইয়া, এই পুরোটার মান হচ্ছে 1, এটার মান কত হয়ে যাবে 0, এটার মান 0, এটার মান জে আর আই আছে, এর মানে 0, এখানে জে জে আছে, জে জে আছে মানে এটার মান 1, এখানে জে এবং কে মানে 0 হয়ে যাবে, এখানে কে এবং আই 0 হয়ে যাবে, এখানে কে এবং জে 0 হয়ে যাবে, এখানে কে এবং কে আছে, এটা 1 হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই যে আমার 3টা টার্ম, এটা 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 বাদে বাকি সবাই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু বাকি সবাই শূন্য হয়ে যাচ্ছে, আমরা বলতে পারবো কি ভাইয়া, এ এক্স বি এক্স লিখলাম, আই ডট আই এর মান তো 1, এরপর এ ওয়াই বি ওয়াই, জে ডট জে এর মান তো 1, এরপর
এ জেড বি জেড কে ডট কে এর মান তো 1, তাহলে আমরা এক কথায় বলতে পারি এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এর মানে এক কথায় বলতে পারবো। এটা তো আমরা প্রমাণ দেখাইছি, পরীক্ষা এত বড় করা লাগবে না। আমরা দেখতেছি এই পুরোটা করা যে কথা, এই লাইনটা করাও সেম কথা, কারণ ক্যালকুলেশন করে তো এটাই পাবো। এ এক্স মানে কি খেয়াল করো, এ এক্স মানে হচ্ছে প্রথম ভেক্টরের আই এর সহগ, এ বি এক্স মানে হচ্ছে দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ। এর মানে দুইটা ভেক্টরের আই এর সহগ গুণ করলাম, প্লাস দুইটা ভেক্টরের জে সহগ গুণ করলাম, প্লাস দুইটা ভেক্টরের কে এর সহগ গুণ করলাম। এর মানে আমরা বলতে পারি এ এবং বি যদি দুইটা ভেক্টর হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি, এই যে দেখো আই এর সহগ এ এক্স আই এর সহগ বি এক্স প্লাস আই এর সহগ এ ওয়াই জে সহগ এ ওয়াই জে সহগ বি ওয়াই প্লাস কে সহগ এ জেড কে আমাদের কে সহগ বি জেড। তাহলে এটাই হচ্ছে আমার ডট গুণনের আনসার। তাহলে আমাকে বলো আমরা এই লাইনটা পারবো কিনা, অর্থাৎ এক কথায় এই দুইটা ভেক্টর থাকলে এই লাইনটা আনতে পারবো কিনা। এটা শুধুমাত্র কেন আছে সেটা বোঝার জন্য, আর জীবনে কখনো কাজে লাগবে না। প্রত্যেকটা ম্যাথে আমার এই কাজটা করা লাগবে। ডট গুণন এভাবে করতে পারবো কিনা দেখি কমেন্টে বলো, তোমরা ডট গুণন এভাবে করতে পারবা কিনা। এভাবে ডট গুণন করতে পারবো কিনা, এই সবাই এভাবে ডট গুণন করতে পারবো কিনা। আমাদের মাঝখানে কারেন্ট যাওয়ার কারণে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, তো আমি তোমাদেরকে এখন এই ডট গুণনের আমি প্রসেসটা শিখেছি এতটুকুই, তবে কয়েকটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো আমি আর নতুন কিছু পড়াবো না, বাট প্র্যাকটিস তো করতে হবে। মানে এই জিনিসটা তোমরা পারতেছো কিনা আমার কমেন্টে একটু বলে শুনাইতে হবে না। এখন বলো হ্যাঁ পারবা, যেহেতু পারবা এবার তোমাদেরকে আমি দেখি, মানে এক কথা দেখবা আমি তোমাকে দেওয়ার সময় কিছু কিছু প্রশ্ন এমন দিব যেগুলোতে তুমি হঠাৎ করে চমকে যাবা। মানে এক কথায় তোমার কাছে মনে হয়েছে একটা আরেকটা হয়ে গেছে, আরেকটা পরে ঠিকই বুঝতে পারবা কেন হয়েছে। তো এরকম আমি একটু কনফিউজ টাইপের জিনিসগুলো দিব। তাহলে একটা একটা করে আমি দেখাই। তাহলে প্রথমে আমাদের ডট গুণন করতে আমরা জানি। আসো এবার ডট গুণন যদি করতে জানি, এবার একটু ভালো করে খেয়াল করো। তোমাকে আমি দুইটা ভেক্টর দিচ্ছি। কি ভেক্টর দিচ্ছি ভাইয়া? একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, তার মান হচ্ছে 3i প্লাস 5j প্লাস 2k। আরেকটা ভেক্টর দিছি বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের i প্লাস 2j প্লাস k। দেখি বলো তো ফটাফট কার আগে কি অ্যান্সার দিতে পারো দেখি। এ ডট বি এর মান কত হবে? এ ডট বি এর মান কত হবে? কার আগে কি অ্যান্সার দিতে পারো দেখি। এ ডট বি এর মান কত হবে? কার আগে কি অ্যান্সার দিতে পারো দেখি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার দিয়ে আনসার দিবে এটা। এরপরে 2 নাম্বার, এ ভেক্টর সমান i মাইনাস 2j প্লাস 3k, বি ভেক্টর সমান হচ্ছে আমাদের j প্লাস 3k প্লাস 2j 2i। এখানে এ ডট বি সমান কত? তাহলে 1 নাম্বার দিয়ে আনসার দিবা, 2 নাম্বার দিয়ে আনসার দিবা, 1 নাম্বার দিয়ে আনসার দিবা, 2 নাম্বার দিয়ে আনসার দিবা। দেখি 1 নাম্বার আনসার কয়জনে পারো, কার আগে কে পারে একটু দেখি। একের আনসার, 2 এর আনসার, কার আগে যার আগে যে ক্যালকুলেশন করতে পারো সাথে সাথে কমেন্ট কাপাইয়া দিবা। এই তোমরা ভুল করতেছো। এ ভেক্টর ডট বলছি, ডট। তো ডট গুণন করার নিয়ম কি? আইসক গুণ করবো, যে সব গুণ করবো, কে সব গুণ করে তাদেরকে যোগ করব, এটাই তো নিয়ম। আর সেটা হবে একটা স্কেলার রাশি। তোমরা ভেক্টর কেন লিখতেছো? হ্যাঁ ম্যাক্সিমাম 15 বলতেছে, দেখি আমি মিলি কিনা তোমাদের সাথে আমার। এখানে আইসক হচ্ছে 3, এখানে হচ্ছে 1, তাহলে 3 একে 3 প্লাস এখানে আইসক 5, এখানে জে শক 5, জে শক 2, 5 দুগুণে 10, এখানে কে শক 2, কে শক 1, তাহলে 2 একে 2, তাহলে 3 10 2 টোটাল হয় 15 যারা দিচ্ছে তাদের সকলের আনসার সঠিক। এবার সেকেন্ডটা, আচ্ছা সাফায়েত আপনান, তুমি কিন্তু ভেক্টর আকারে দিচ্ছ, তুমি আসলে জিনিসটা কি বুঝতে পারছো আমাকে একটু বলো তো। তারপর হচ্ছে নূরে আসাদি, তুমিও সেম ভেক্টর আকারে দিচ্ছ, কেন ভেক্টর আকারে দিচ্ছ আমি বুঝতেছি না।
তোমরা ভেক্টর আকারে কেন দিচ্ছ? আমি বলছি ডট গুণন করার জন্য। একটু আগে দেখেছি ডট গুণন মানে হচ্ছে আয়েশক আয়েশক গুণ করব, জেশক জেশক গুণ করব, কেশক কেশক গুণ করব, দেন তাদেরকে যোগ করব। একটু বলো না। আই জে কে আকারে যারা দিছো তাদেরকে বলতেছি, তোমরা একটু তোমাদের ঠিক হয়েছে কিনা একটু বলো তো। আই জে কে আকারে, হ্যাঁ সাফায়েত আপনার জিনিসটা বুঝছো কিনা দেখো, ভুল করাটাকে আমি কখনো সমস্যা মনে করি না, বাট এই শুদ্ধ না করাটাকে সমর্থন আমি আমাদের শুদ্ধ না করলে হবে না, আমাকে শুদ্ধ করবে। এখন কথা হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সাফায়েত আপনার বলো তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আরেকটা হচ্ছে নুরে এসাদি তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা। তোমরা এখানে কোনো আইজি কি তো দিবা না, তোমরা তো ওই ওরা তোমরা যে কাজটা করছো 3 সাথে আই দিচ্ছ 10 এর সাথে না, জাস্ট সহগগুলো গুণ করবো। দেখো না তুমি আই যে কে দিছো মানে কি সেটা একটা ভেক্টর হয়ে গেছে না, আই যে কে আছে মানে তো ভেক্টর। তো আমি তো আগে বারবার শুরু থেকেই বলছি ডট গুণন একটা স্কেলার রাশি, এর মানে একটা মান আসবে, এই যে মান আসলো, আই যে কে আসবে না। ওকে, এবার আসো সেকেন্ডটার মধ্যে অনেকে অনেক ধরনের আনসার দিচ্ছে, দেখি আমরা আমাদের আনসারটা কি। প্রথম কথা, তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় প্রত্যেকটা বইতে এভাবে লেখা থাকে, প্রথমে আই তারপর জে তারপর কে, ওই কারণে সবাই সিরিয়ালি মাইরা দেয়। কিন্তু আমি কিন্তু এখানে দেখো প্রথমে জে দিছি তারপর কে দিছি তারপর আই দিছি। পড়ানোর সময় কিন্তু এভাবে বলছি, আমি বলিনি যে প্রথমটার সাথে প্রথমটা, আমি বলছি আই এর সহগের সাথে আই এর সহগ। এখানে আই এর সহগ 1, এখানে আই এর সহগ 2, তাহলে 2 এ কে 2 প্লাস জে এর সাথে জে, এখানে জে এর সহগ কিন্তু 2 না, -2 -2 -2 মাইনাস সহ নিতে হবে। আর এখানে জে এর সহগ কত 1, তাহলে -2 এ কে -2 প্লাস এখানে কে এর সহগ 3, এখানে কে এর সহগ 3, 3 3 কে 9, তাহলে এখানে 2 - 2 মানে 0 + 9 এর মানে 9। এবার বলো, যাদের অনেকে 9 বলছো তোমাদের সঠিক, কিন্তু বাকি যারা তোমরা কি বুঝতে পারছো তোমাদের ভুলটা কোন জায়গায়, ভুলটা কোন জায়গায় বুঝছো কিনা। আমি কিন্তু যেসব জায়গায় তোমরা ভুল করতে পারো সেগুলো ধরে ধরে আমি প্রশ্ন দিচ্ছি, যাতে করে পরীক্ষায় তোমরা ভুলগুলো না করো। এই তোমরা যারা এটার আনসারটা একটু ভুল করছিলা তারা কি বুঝতে পারছো তোমাদের ভুলটা কোন জায়গায়, আর শুদ্ধ করতে পারছো কিনা একটু বলো তো। একটু কমেন্টে বলিও, একটু কুইকলি বলিও, কারণ হচ্ছে আমাকে বারবার কমেন্ট চেক করা লাগে। হ্যাঁ, যাদের ভুল হয়েছে তাদের ক্লিয়ার করছো কিনা, আমার কথা হচ্ছে আমার দায়িত্ব তোমাদের ক্লিয়ার করানো। ওকে, যদি বুঝে থাকো এবার আমি আরেকটা দিই। এবার তো 3 নাম্বার, তাহলে 2টা সলভ করছো, এবার 3 নাম্বার সলভ করো। এবার 3 নাম্বারে দিলাম হচ্ছে 3 নাম্বারে আরেকটা দিই, a সমান i প্লাস 2j প্লাস 5k। এরপর বি ভেক্টর সমান আমরা দিলাম হচ্ছে আমাদের বি ভেক্টর সমান দিলাম হচ্ছে 2i প্লাস 3j। দেখি এবার করো তো, তাহলে আমাদের a ডট বি এর মান কত আসবে বলো তো, a ডট বি ইকুয়ালস টু কত আসবে। এ ভেক্টর দিলাম, বি ভেক্টর দিলাম, হ্যাঁ বি ভেক্টর কিন্তু আই জে দিছি, কোনো কে দিই নাই, দিনেই কিন্তু দিনে মানে দিনে নাই ওই জন্য দিনেই। বলো বলো এটার আনসার কী হবে বলো দেখি, কতজন পারো তাড়াতাড়ি। মানে তোমরা যেসব জায়গায় কনফিউশন হইতে পারতো আমি সেগুলো বলেছি, যার কারণে তোমার দেখো বাসা যাওয়ার পর কোনো কনফিউশন হচ্ছে না। আর
ওকে, এটাই আমাদের আজকের জন্য লাস্ট। মানে তোমরা পারো কিনা দেখি। হ্যাঁ, ম্যাক্সিমাম পারতেছো, তাও দুই একজন একটু ছোট্টখাট্টো ভুল করতেছো। দেখো আমি প্রথমটা তোমাদেরকে সলভ করে দিই। আমার কথা হচ্ছে এখানে কি কোনো কে আছে? জি ভাইয়া আছে। কীভাবে আছে? এই যে কে, ওমা এটা কেমনে সম্ভব? জি ভাইয়া সম্ভব। এর মানে কোনোটা নাই মানে হচ্ছে তার সহগটা হচ্ছে শূন্য, কারণ 0 ইন্টু কে মানে কত? 0। তাহলে এখানে +0 দেওয়া না দেওয়া সেম কথা, তাহলে দিলেও কোনো সমস্যা নাই। ওই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কখনো যদি কোনোটা না থাকে তখন তুমি তার সামনে 0 নিয়ে আসবা। এরপরে এবার গুণ করো, এখানে 1, 2 একে 2, এখানে 2, এখানে 3, তাহলে 3 2 গুণ 6, এখানে 5 0 0, এরপর 6 2 আমাদের 8, এটাই আমার আনসার, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পারছে। ওকে, সেকেন্ডটা দেখি কয়জনে পারো। সেকেন্ডটা কয়জনে পারো দেখি। এ এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? ছোট হাতের এ এর মান, এই যে এইটা হচ্ছে এ আই দেওয়া আছে, ছোট হাতের এ এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? ছোট হাতের এ এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? ওকে, অনেকেই করতেছে দেখি, আমি করে দেখি শেষ পর্যন্ত, এটা করে আমরা শেষ করব। আচ্ছা, আমরা গুণ করি 2 ইন্টু এ প্লাস -5 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2, এটা হচ্ছে তাদের ডট গুণফল। যেহেতু তোমাকে বলছে লম্ব হওয়ার কথা, এর মানে ডট গুণফলটা কত হইতে হবে? 0 হইতে হবে। আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তার ডট গুণফল কত? 0। তাহলে ডট গুণফল বের করলাম 2a -5 ইন্টু 3 1 ইন্টু 8, তাহলে আমাদের 2a -3 5 15 প্লাস 2 একে 2 ইকুয়ালস টু 0, তাহলে টোয়াইসে -13 ইকুয়ালস টু 0, এর মানে হচ্ছে টোয়াইসে ইকুয়ালস টু 13, এর মানে a ইকুয়ালস টু 13 ডিভাইডেড বাই 2, এর মানে হচ্ছে 6.5, এটা হচ্ছে কার মান? a এর মান, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। এবং আমাদের সব স্টুডেন্ট এটা পারছে। যাক, ভালো লাগলো। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এখন একটা হোম টাস্ক দিব। হোম টাস্কটা কি ভাইয়া? আমার যে কোনো দুইটা ভেক্টর আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, মানে এটা নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক করবা। আমরা জানি এ ডট বি সমান কি ভাইয়া? এ বি কজ আলফা। তাহলে যদি কখনো তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, এখান থেকে বলা যায় কজ আলফা সমান কি? এ ডট বি ডিভাইড বাই এ এর মান বি এর মান। কোনো একটা ভেক্টরের মান কীভাবে বের করে? যেমন এ এর মান কীভাবে বের করবা? √i² প্লাস j² প্লাস k², এভাবে না? হ্যাঁ, তো আমি বলবো তাহলে আলফার মান কত হয়? আলফা সমান হবে কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমার দেখো তোমার কাজ কি? আমি বললাম এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে আমার এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? এই যে দেখো, কস ইনভার্স এ ডট বি এর মান কত? 8 ডিভাইড বাই এ এর মান। এ এর মান মানে কি? √1² প্লাস 2², এটা করবা, করে এ এর মান বের করবা, এখান থেকে করে বি এর মান বের করবা। এ আর বি এর মান বের করলে এখানে বসেন আনসার বের হয়ে যাবে না? তুমি এরপরে আর কিছু করার দরকার নেই, যেটা আসো ওইভাবে রেখে দিবা। আমার কথা হচ্ছে এটা তোমার হোমওয়ার্ক থাকবে, আমি আগামী ক্লাসে এটা দিয়ে ম্যাথ করাবো। জাস্ট আজকে হালকা করে বলে দিলাম দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। আর তোমরা তোমাদের বইতে একটা জিনিস পাবা, দিক কোসাইন। এই দিক কোসাইন কিন্তু গুণন ছাড়া করা সম্ভব না। তোমার বইতে আগে দিচ্ছে, কোনো সমস্যা না, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দিক কোসাইন করাবো। আর আশা করা যাচ্ছে এই প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পরীক্ষায় পাবা। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা এই টাইপসের ম্যাথগুলো প্র্যাকটিস করো। আজকে যা পড়েছি তার উপর ডিপেন্ড করে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করো, কোন বের করো প্র্যাকটিস করো। আমি আগামী ক্লাসে কয়েকটা ম্যাথ করাবো। তাহলে বলো আজকে আমরা যতটুকু পড়ছি সব কিছু সবার ক্লিয়ার হয়েছে কিনা? বলো আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্টে জানাও। আমার মনটাকে একটু শান্তি করে দাও, রিফ্রেশ। সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। যাক, ভালো লাগছে। আজকে দেখি
আমাদের প্রাইভেট গ্রুপে যেহেতু লিমিটেড স্টুডেন্ট, তাও আমাদের 530টা কমেন্ট হয়েছে, এর মানে বুঝতেই পারতেছি তোমরা কতটুকু অ্যাক্টিভ ছিল। আমি চাচ্ছি এভাবে অ্যাক্টিভ থাকো। তোমার কথা, তোমরা যখন বারবার কমেন্ট করবা, জিজ্ঞেস করবা, আনসার দিবা, আমার কাছেও মনে হয় যে আমি ক্লাস নিচ্ছি, তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, আনসার দিচ্ছ, তোমাদেরও মনে হবে। তো আশা করি আমাদের আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের যেহেতু একটু পরে ম্যাথ ক্লাস আছে, আজকে যেহেতু লেট হয়ে গেছে, ম্যাথ ক্লাসটা 9টা 15 থেকে হবে। আমি বলে দিচ্ছি, ম্যাথ ক্লাস 9টা 15 থেকে হবে। হ্যাঁ, তোমরা 9টা 15 থেকে ম্যাথ ক্লাস করবা, আমি সোরাওয়ার দিকে বলে দিচ্ছি। দেরি করার জন্য দুঃখিত। তো সবার একটু ক্লিয়ার কিনা একটু বলো, সবার একটু ক্লিয়ার কিনা? আজকের টপিকসটা কিন্তু খুবই গর্জিয়াস একটা টপিক ছিল, যারা বুঝছো তারা কোপে কোপ দিতে পারবা। যাক, সবারই ক্লিয়ার হয়েছে। তো তোমাদের অনেকক্ষণ মূল্যবান টাইম নষ্ট করার জন্য দুঃখিত। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।